হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে ঠিক সকাল 8:30, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম। তো ঘুম থেকে উঠে নিচে গিয়ে ব্রাশ করা কমপ্লিট করে চা খেয়ে আবার উপরে চলে এসেছি। ভাবলাম যাই আজকের রুমটা ভালো করে ক্লিন করি, কারণ বেশ কিছুদিন হয়ে গেছে নিজের রুমটার ক্লিন করা হয়নি। যদিও আমি আমার না থাকাকালীন আমার শাশুড়িমা কিন্তু সবটাই পরিষ্কার করে রেখেছে, তবে ভাবলাম নিজের হাতে নিজের রুম পরিষ্কার করার মজাটাই আলাদা। তাই ভাবলাম আজকে সে কাজটা না হয় করে নিই। প্রথমেই তো বললাম চা খেয়ে আবার উপরে এসে দরজা জানলাগুলো খুলে দিলাম যাতে বাইরের হাওয়াটা রুমের মধ্যে আসে, আর তারপরে বিছানাটা ভালো করে পরিষ্কার করে সোনামায়ের জিনিস সোনামায়ের জায়গায় রেখে দিলাম, আর আমাদের জিনিস আমাদের জায়গায় রেখে ভালো করে বিছানাটা পরিষ্কার করে নিলাম। অনেকেই হয়তো ভাবো সি সেকশন ডেলিভারির পর পুরোপুরি 1 বছর রেস্ট নিলেই শরীর ঠিক থাকে। দেখো তার কিন্তু কোনো মানে নেই। হ্যাঁ, অবশ্যই রেস্ট নেওয়াটা দরকার, তবে যে 1 বছর রেস্ট নিতে হবে এমনটা কোনো মানে নেই। এই যেমন ধরো আমি আমার সি সেকশন হবার প্রায় 1-1.5 মাসের পর থেকে কিন্তু নর্মালি হালকা যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু সবই করেছি, যেগুলো তোমরা প্রত্যেক দিন আমার ভিডিওতে দেখেছো। তারপর 5 মাস পর মানে মোটামুটি যা কিছু ভারী কাজ, এই যেমন ধরো কাপড় কাচা, রুম ঝাড় দেওয়া, রুমটা মোছা, এই সব কাজ কিন্তু আমি আমার সি সেকশনের পুরোপুরি 5 মাস পর করছি। সত্যি কথা বলতে এতে কিন্তু আমার কোনো শারীরিক প্রবলেম হয়নি, তবে মাঝে সাঝে কোমরে খুবই ব্যথা করে। তবে এই কোমর ব্যথাটা বলছে সারা জীবন নাকি থেকে যাবে, তাতে তুমি কাজ করো বা নাই করো না কেন। আর শুধু এটা আমার বলে নয়, যাদেরই সি সেকশন হয়েছে প্রত্যেক জনাকেই আমি জিজ্ঞেস করেছি, সবাই কিন্তু বলেছে এই কোমর ব্যথাটা আর যায় না, সারা জীবন থেকে গেল। কোমর ব্যথা ছাড়া আমার শরীরে কিন্তু কোনোই প্রবলেম হয় না, তবে কোমর ব্যথাটাও কিন্তু প্রত্যেক দিন থাকে না। ওই ধরে নাও 7 দিন 8 দিন পর হয়তো একবার খুবই ব্যথা করলো। তো অনেকেই বলছো দিদিভাই তুমি যে কাজবাজগুলো করছো তার জন্য হয়তো হতে পারে যে তোমার কোমরে ব্যথা করছে। কি জানি, হয়তো হতে পারে, কারণ এইসব ব্যাপারে আমার তো খুব একটা জানা নেই, আর আমার যেহেতু প্রথম বেবি তাই আর কি বুঝতে পারছি না যে কোমর ব্যথাটা সি সেকশনের জন্য হচ্ছে নাকি অতিরিক্ত কাজবাজ করার জন্য হচ্ছে। তো দেখো এইদিকে কিন্তু সকাল সকাল আমি তো বললামই, ভাবলাম আজকে পুরো রুমটাও ক্লিন করব, তো ফার্নিচারগুলো ভালো করে মুছে নিচ্ছি। অনেকেই হয়তো বলবে যে এগুলো তার সেরকম কোনো দামি ফার্নিচার নয়, তাহলে এত মোছামুছি কিসের। দেখো দামি হোক বা কম দামি হোক আমারই তো জিনিস, তাই না? আর এই ফার্নিচারগুলো বলো বা আমার এই ছোট্ট ঘরটাই কিন্তু আমার স্বর্গ বলতে পারো। আর হ্যাঁ, তোমাদেরকে তো একটা কথাই বলা হয়নি, সেটা হচ্ছে আমার বাড়ির একদম সামনে আছে ডিভিসি কারখানা আর ডিএসপি কারখানা, যার জন্য আমাদের বাড়িতে না প্রচণ্ড ছাই আসে। তো সেই জন্য তোমাকে কি করতে হয়, 2 দিন 3 দিন পর পরে সমস্ত ফার্নিচার বলো সব কিছু মোছামুছি করতে হয়। তো আমি এখন অতটা পারি না, আমি কিন্তু প্রেগনেন্সির সময় এগুলো পরিষ্কার করতাম। যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখেছো তারা আশা করি বুঝতে পারবে। তো এখন আর সেগুলো সম্ভব হয়ে ওঠে না, কারণ সোনামাকে সামলিয়ে বাড়ির সমস্ত কাজবাজ করাটা যে কতটা চাপের যেটা এখন বুঝতে পারছি। তো এই সব চাপের মধ্যে দিয়ে না আর এই সমস্ত এক্সট্রা কাজগুলো আর করা হচ্ছে না, তাই যতটুকু সময় পাই সেগুলোই আর কি করে নিই। তো এইদিকে দেখো ব্যালকনিতে এসেছি ঝাড় দিতে, আশা করি তোমরা দেখে বুঝতে পারবে ঠিক কতটা পরিমাপে ছাই বেরোয়। আর আমাদের বাড়িটা যেহেতু একদম মেন রোডের সামনে, তো সেখানে কি হয় আরও বেশি ছাই আসে, যেহেতু একদমই রোডের সামনে বারবার গাড়ি যাওয়া আসা করে, তো যার জন্য ব্যালকনিতে পুরো ছায়ে ভর্তি থাকে। আর এই ব্যালকনিতে না খালি পায়ে আসা যায় না, কারণ খালি পায়ে এলে পুরো পা বলতে পারো কালির তোমার চটির মতো দাগ পড়ে যায়। তো সেই জন্যই সবসময় চেষ্টা করি চটি পরে হাঁটাচলা করা। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে দিদি ভাই তোমার কি এখনও পেটটা ফোলা আছে, বা যেখানে সেলাই করেছিল সেই জায়গাটিকে এখনও ফোলা আছে বা ব্যথা আছে। কেউ আবার জিজ্ঞেস করেছো দিদি ভাই তোমার কি নাভিতে ব্যথা করে। তো চলো আজকে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া যাক।
তো হ্যাঁ বন্ধুরা, আমার পেটটা এখনও ফোলা আছে। আমি জানি না তোমরা ঠিকঠাক ভিডিওতে বুঝতে পারো কি না, তবে সামনের থেকে দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ পেটটা অনেকটাই ফোলা আছে। আর যারা জিজ্ঞেস করেছো দিদিভাই তোমার কি সেলাইয়ের জায়গায় ব্যথা আছে, তো দেখো সেলাইয়ের জায়গা তো ব্যথা করে, মানে এইরকম নর্মাল ব্যথা করে না, তবে একটু হাতে চাপ দিয়ে দেখলে বুঝতে পারি যে হ্যাঁ জায়গাটা ব্যথা আছে আর কি, মানে একটু মতো করে। আর নাভিতে ব্যথা কিন্তু আমার একদমই করে না, কোনো দিনই করেনি আর এখনও করে না। অনেকেই জিজ্ঞেস করেছো তাই আর কি বললাম। আচ্ছা তোমরা একটা কথা বলো তো, তোমাদেরও কি সেলাইয়ের জায়গাতে ব্যথা আছে? তাহলে কিন্তু আমাকে জানাবে। তবে আমার আগে যাদের সি সেকশন হয়েছে আমার রিলেটিভসদের, তো তাদেরকে আমি জিজ্ঞেস করেছি, কারোর হয়তো 10 বছর হয়ে গেছে, কারোর হয়তো 15 বছর হয়ে গেছে, তো সেই সব দিদিদেরকে জিজ্ঞেস করেছি, তারা কিন্তু বলেছে এই সেলাইয়ের ব্যথাটা আজীবন থেকে যায়। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকেও জানাবে। শ্বশুরমশাই তো সকাল সকাল বাজার গিয়েছিল, তো সেইখান থেকে নিয়ে এসেছিল মাছ আর তোমার টমেটো, যেহেতু টমেটো শেষ হয়ে গেছিলো। তো আমি এখনও স্নান করিনি, তাই বললাম দাও মাছগুলো একেবারে ধুয়ে নিয়ে চলে আসি। তো দেখো আমার কিন্তু মাছ ধোয়া হয়ে গেছে, আর এরপর যে টমেটোগুলো নিয়ে এসেছে সেই টমেটোগুলো ধুয়ে নেব। জানো তো এই মুড়ি দিয়ে টমেটো মাখা খেতে কী যে ভালো লাগে। আর আমাদের শ্বশুর বাড়ির কথা বলছি, এখানে কিন্তু টমেটো মানে কেউ খুব একটা পছন্দ করে না, শুধুমাত্র আমার শাশুড়ি তাও মোটামুটি খায়। তবে আমি আসার পর থেকে কিন্তু ফ্রিজ একদমই ফাঁকা থাকে না, ফ্রিজ ভর্তি টমেটো থাকতেই হবে। জানি না কেন, মানে আলু সেদ্ধ বলো, ভাতে বলো, মুড়িতে বলো, সব কিছুতেই আমার টমেটো খেতে খুবই ভালো লাগে। তো এদিকে তো ধোয়াধুয়ি হয়ে গেছে, আর তারপরে সোনামায়ের কিছু কাপড় চোপড় ছিল, তো ভাবলাম যাই সার্ফ জলে ভিজিয়ে দিই। আর আজকে জানো তো এই সার্ফ জলে ভেজাতে অনেকটাই দেরি হয়ে গেল। সকাল সকালে ভিজিয়ে দিই যাতে আর কি সোনামায়ের কাপড় চোপড়গুলো কাছাকাছি হয়ে গেলে তোমার ছাদে মেলে দিতে পারি আর তাড়াতাড়ির মধ্যে শুকিয়ে যায়, কারণ শোকারও তো একটা চিন্তা থাকে। তবে আজকে একদমই সময় পাইনি, যেহেতু সোনামা আজকে একটু কান্নাকাটি করছিল, তো ওকে শাশুড়ি মায়ের কাছে রেখে এসে তারপরে আমি এইসব কাজগুলো করছি। একজনকে বাচ্চা ধরতেই হবে আর একজনকে কাজ করতে হবে, এই না করলে কিন্তু সামলানো খুবই মুশকিল। তোমরা বলো তো তোমাদের যাদের বাড়িতে ছোট্ট বেবি আছে তারা কি করে সমস্ত কাজ সামলিয়ে ছোট বেবিকে হ্যান্ডেল করো? আর তোমাদের বাড়ির কাজবাজ কে করে আর তোমাদের ছেলে মেয়েকে কে সামলায় আমাকে একটু জানিয়ে তো। এই যে দেখো সোনামা এখন ঠাম্মির কোলে বসে আছে আর আমি একদিকে কাজগুলো করে নিচ্ছিলাম। তো সোনামায়ের যে কাপড় চোপড়গুলো আছে সেগুলো ছাদে দিয়ে এলাম, মাকে বললাম এই নাও আমি এসে পরে মেলে দেবো। আর তারপরে দেখো আমার কিন্তু স্নান করা হয়ে গেছে, এখন ছাদে যাব। আর আজকে মাথায় শ্যাম্পু দিয়েছিলাম, আর এই মাথায় শ্যাম্পু বলতে পারো প্রায় 20 দিন পর দিলাম, 15 থেকে 20 দিন তো হবেই। শ্বশুর বাড়িতে আসার পর একদিনও মাথায় শ্যাম্পু দিইনি, সেই বাবার বাড়িতে কবে দিয়েছি সেটাও আমার ঠিকঠাকভাবে মনে নেই। তা আজকে ভাবলাম শ্যাম্পু করি, কারণ মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল। আগের সপ্তাহে 2 দিন শ্যাম্পু করতাম, কিন্তু সোনামা হওয়ার পর তার সময় পায় না। তো এই যে দেখো কাপড় চোপড়গুলো নিয়ে নিয়েছি আর ঘর মোছার ডান্ডাটাও নিয়ে নিয়েছি, আর ভাবলাম যখন ছাদে যাচ্ছি তাহলে সোনামারও স্নান করার জলটা একেবারে ছাদে নিয়ে চলে যায়, তাহলে গরম হতে দিয়ে দেবো। আর রোদটাও কিন্তু বেশ ভালো বেরিয়েছে। আর 10 বার করে ছাদে যাওয়াটা যে কতটা কষ্টের এখন কি বলবো। আর এই 10 বার করে ওপর নিচ করাতে জানো তো প্রচণ্ড পায়ে ব্যথা করছে, তাই চেষ্টা করি যতটুকু আর কি পারি তাড়াতাড়ির মধ্যে কাজগুলো যাতে হয়ে যায়, মানে যখন যাবই ধরো যাতে একসাথেই কাজটা হয়ে যায়। এখন চলে এসেছি রান্নাঘরে। তো প্রথমেই আগে ভালো করে গ্যাসটা মুছে নিলাম, কারণ সেই রাত্রেবেলায় রান্না হয়েছে, তো রাত্রেবেলায় রান্না হওয়ার পরে কিন্তু গ্যাসটাকে মুছে নিই। তাও ভাবলাম আরেকবার মুছে নিই। আর তারপরে দেখো গ্যাসের যে উনুনগুলো থাকে সেগুলো দিয়ে দিলাম। আর এখন আমি চাপিয়ে দেবো তোমার কালকে যে রাতে পিঠে হয়েছিল, তো অনেকটা পরিমাপে পিঠে করা হয়েছিল, তো সেটাই আজকে জলখাবারে খেয়ে নেব। আমি একটু মতো খেয়েছিলাম, কারণ আমার এখন সকালে ভাত না খেলে পেট ভরে না। তো এখন শ্বশুর মশাইকে দিয়ে দিয়েছি দুধ পিঠে, আর খেতেও জানো তো খুবই ভালো হয়েছিল, পুরো মালাইয়ের মতো লাগছিল। তো এই যে দেখো শ্বশুরমশাইকে এখন দিয়ে দিলাম দুধ পিঠে, আর আমি ভাত খাবো বলে আমার শাশুড়িমা দেখো এখন আলুটাকে ভালো করে মাখিয়ে নিয়েছে, আর ভাতটাও হয়ে গেছে, শুধুমাত্র চাপিয়ে দিল যাতে একটু গরম থাকে। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে তোমার 11:30, দেখো আমি এখন খাবার খেতে বসে গেছি। তো মা আমাকে খাবার দিয়ে দিয়েছে, এই যে ভাত আর আলু সিদ্ধ মাখিয়ে দিয়েছে।
তো এখন চলো খাবারটা খেয়ে নেবো। আর এখন জানো তো এইরকমই হচ্ছে, মানে খাবারের কোনো সময়ই নেই, যখন মানে আর কি সময় হচ্ছে তখনই খাচ্ছি। তো সোনা আমাকে অনেকক্ষণই ছাদে নিয়ে গেছে, তো এখন বললাম যাও তুমি তেল মালিশটা করে দাও, আমি খাবার খেয়ে রান্নাবান্না করে নেবো। আজকে সেরকম কিছু রান্না হবে না, মাছ ঝাল দেওয়া হবে সর্ষে টমেটো পোস্ত দিয়ে, আর তোমার একটা পাঁচমিশালি সবজি হবে। তো আমি বললাম আজকে আমি রান্না করবো, কারণ অনেকদিন রান্না করিনি, তো খুব রান্না করতে ইচ্ছে করছে, তাই আর কি রান্না করবো। তো চলো এখন আমি খাবারটা খেয়ে নিই। তো দেখো এখন ভাত খেতে বসে গেছি। তো আমাকে একজন কমেন্ট করেছিল, দিদি ভাই তোমাদের ভাত প্রেশার কুকারে কেন হয়? তো দেখো হাঁড়ির ভাত যেহেতু একটু শক্ত হয়, তো সেটা তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুরমশাই খেতে পারে না। আর প্রেশার কুকারে ভাত কি হয়, একটু নরম হয়, তো যার জন্য আমাদের ভাত প্রেশার কুকারেই হয়। তো দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর আজকে ভাবলাম রান্না বান্না আমি করব, কারণ অনেক দিন হয়ে গেছে রান্না করিনি। তো আজকে মাছ ঝাল দেওয়া করব, মানে সর্ষে পোস্ত টমেটো কাঁচা লঙ্কা দিয়ে মাছ ঝাল দেওয়া হবে, আর একটা পাঁচমিশালি সবজি হবে। আমি কিন্তু রান্না খুব একটা ভালো পারি না, তাও নিজের মতো করে করার চেষ্টা করি। হয়তো এই চেষ্টা করতে করতে একদিন রান্নাতেও সফল হয়ে যাব। তো দেখো মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি, তো ভালো করে নুন হলুদটা মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি, আর তারপর গরম গরম তেলে মাছ ছেড়ে দেবো। তোমাদের কার কার মাছ ভাজা খেতে ভালো লাগে বলো তো? আমার কিন্তু মাছ ভাজাটা খেতে ভালো লাগে, মাছের সবজি খেতে একদমই ভালো লাগে না। অনেকেই জিজ্ঞেস করো, দিদি ভাই তুমি কি তোমার সোনা মাকে ব্রেস্ট ফিডিং করানোর পর ঢেকুর তোলাও? তো দেখো বন্ধুরা, সত্যি কথা বলতে আমি আমার সোনা মাকে ব্রেস্ট ফিডিং করানোর পর কখনো কখনো ঢেকুর তোলাই, আবার কখনো কখনো কাজের তাড়াহুড়োতে ভুলে যাই। তবে সোনামা এখন দুধ আর বের করে না। আগে যেমন কি হতো, দুধ খাওয়ানোর পর যদি ওকে ঢেকুর না তোলাতাম, তাহলে ও যেন দুধটাকে বের করে দিত। তবে এখন আস্তে আস্তে বড় হচ্ছে, তো তাই আর ঢেকুর তোলাই না। তো তোমরা একটা কথা বলো তো, যাদের আর কি 5-6 মাস হয়ে গেছে বেবির বয়স, তোমরাও কি তোমাদের বেবিকে ব্রেস্ট ফিডিং করানোর পর ঢেকুর তোলাও? আমাকে জানাবে তো। তবে আমি না মাঝে সাঝে ভুলে যাই, কখনো কেমন হয়তো তোলালাম, আবার কখনো ভুলে যাই। তো দেখো মাছ ভাজা আমার রেডি হয়ে গেছে, আর এই যে সর্ষে পোস্ত টমেটো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম। তো বন্ধুরা রান্নাঘরে এসে তো এই যে মাছ ঝাল দেওয়া করছিলাম, মাছ ভাজা হয়ে গেছে, সর্ষেটা দিয়ে দিয়েছি, সর্ষেটা একটু ফুটে এলে মাছটা দিয়ে দেবো। মাছ ঝাল দেওয়ার পর হবে পাঁচমিশালি সবজি। এখানে এই যে সব সবজি কাটা আছে। তো আজকে রান্না কিন্তু আমিই করব। আর সোনামাকে নিয়ে বললামই তো, আমার শাশুড়ি মা ছাদে গেছে, ওখানেই বসে আছে, তো তাই আর কি ভাবলাম তাড়াতাড়ি রান্নাগুলো করে নিই। আর এখন কটা বাজে, 12টা 5 বেজে গেছে। 12টার মধ্যে আমাদের শুধুমাত্র এই মাছটা হচ্ছে। আর রান্নাটা একটু দেরিতেই করা হয়, যেহেতু সমস্ত কাজবাজ করতে করতে তারপরে সোনামাকে ধরতে ধরতে অনেকটাই দেরি হয়ে যায়। মানে একজনা কাজ করে, তো একজনা সোনামাকে ধরে থাকে, যার কারণে অনেকটাই দেরি হয়ে যায় আমাদের। তো কি আর করা যায়, এইভাবেই মানে সোনামাকেও ধরতে হবে, প্লাস বাড়ির কাজও করতে হবে, দুটো কাজ একসাথে হ্যান্ডেল করতে হবে। তো চলো মাছটা এখন দিয়ে দিই। সর্ষেটা দেখো প্রায় ফুটে এসেছে, মাছটা এরপর দিয়ে দেবো। আগে আমি আবার এই মাছ ঝাল দেওয়াটা খেতাম না, কিন্তু এখন মাছ ঝাল দেওয়া খেতে আমার খুবই ভালো লাগে। আগে আমার মাছের ঝোলটা মোটামুটি ভালো লাগতো। তোমরা হয়তো বলবে এই একটু আগেই বললে মাছের তরকারি খেতে ভালো লাগে না, তো এখন কেন বলছো? তো দেখো আমি কিন্তু আগে একদমই মাছ খেতাম না, পছন্দই করতাম না। তবে শ্বশুরবাড়িতে আসার পর আমার শাশুড়ি মা কিন্তু আমাকে জোর করে মাছ খাইয়েছে। তো সেই জোর করে খাইয়েছে বলে এখন মোটামুটি ভালো লাগে। তবে আমার পছন্দের খাবার না, ওই ভালো লাগে আর কি, খেতে হয় সে আর কি খাই। তো মাছ ঝাল দেওয়া আমার রেডি হয়ে গেছে, তো একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম। আর এই সর্ষে দিয়ে কিন্তু ভাত খেতে খুবই ভালো লাগে। তো রান্না বান্না তো হয়ে গেছে, তো শাশুড়ি মা এখন রান্নাঘর আর তোমার গ্যাসটা ক্লিন করে নিচ্ছে। আর আমি এখন চলে এসেছি, সোনামায়ের যে কাপড় চোপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো এখন নিজের জায়গায় রেখে দেবো। আর সোনামাকে দেখো মায়ের মুখের দিকে এক দৃষ্টিতেই কিন্তু তাকিয়ে আছে। তো চলো তাহলে ভিডিওটাও এত দূরে রাখলাম। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।